আসসালামু আলাইকুম। আসলে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, তো ক্লাসটা একটু দেরি হচ্ছে। তোমরা একটু কষ্ট করে দেখো আমার সাউন্ডটা, আমি যে কথা বলছি সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, প্লাস আমাকে ঠিক স্পষ্ট এবং লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু দেখো, কারণ নেটওয়ার্কের প্রবলেমের কারণে সবগুলো জিনিস একটু প্রবলেম দেখা দিচ্ছে। একটু কষ্ট করে দেখো যে লেখা প্লাস আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে আমি ক্লাসটা এখনই শুরু করবো। একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তোমরা সবাই, কে কে লাইনে আসো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। লাইনে আছো তোমরা? আমি তাহলে ক্লাস শুরু করলাম। আমরা চতুর্থ চ্যাপ্টার নিয়ে কথা বলবো, হিসাব বিজ্ঞান নবম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার নিয়ে কথা বলবো। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আমরা কথা বলবো। আমি আবার বলছি, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের লেনদেন সংগঠিত হয়। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের লেনদেন সংগঠিত, একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে কি, এটা আমাকে আগে জানতে হবে, তারপর আমরা মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে জানবো। ওকে, মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেন, আমি আবার বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। কথা শোনা যাচ্ছে? তোমরা একটু কষ্ট করে দেখো তো কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেন প্রতিষ্ঠানে বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয়, এবং যার ফলাফল কি দীর্ঘস্থায়ী এবং টাকার অঙ্কে কি বড়। যেমন এক্সাম্পল হিসেবে বলি, তুমি সে মনে করো তোমার একটা প্রতিষ্ঠান আছে, তুমি একটা গাড়ি ক্রয় করলা, তোমার প্রতিষ্ঠানের জন্য একটা গাড়ি ক্রয় করলা। এটা কি একদিনের জন্য না একাধিক দিনের জন্য? একদিনের জন্য না, একাধিক বছরের জন্য। আমরা এই তথ্যগুলোকে বলবো মূলধন জাতীয় লেনদেন। তাহলে একটা প্রতিষ্ঠানে যে সকল ঘটনাগুলো দীর্ঘমেয়াদী সৃষ্টি হয় সেগুলোকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। আর যে সকল ঘটনাগুলো খুব কম সময়ের মধ্যে বা বারবার সৃষ্টি হয় সেগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলবো। তাহলে মূলধন জাতীয় লেনদেনকে আবার দুভাগে ভাগ করা হয়। তাহলে মূলধন জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের নাম হচ্ছে প্রাপ্তি বা আয়, আরেকটার নাম হচ্ছে কি ব্যয়। তাহলে প্রাপ্তি বা আয়টা কি? আমি কিছুক্ষণ আগে কিন্তু মূলধন জাতীয় লেনদেনের সংজ্ঞা বলে দিয়েছিলাম। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে কি, যে লেনদেন বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয়, টাকার অঙ্কে বড় এবং যার ফলাফল দীর্ঘস্থায়ী, তাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে না? একটু কষ্ট করে আরেকবার দেখো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তাহলে আমরা আবার বলছি, মূলধন জাতীয় লেনদেন কাকে বলে? যে লেনদেন বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয় এবং যার ফলাফল দীর্ঘস্থায়ী, টাকার অঙ্কে বড়, তাকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। তাহলে মূলধন জাতীয় যদি লেনদেন তাকে বলা হয়, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় কাকে বলবো? ঠিক এই সংজ্ঞাটাই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের জন্য প্রযোজ্য। যেমন আমি এক্সাম্পল বলছি, মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে হচ্ছে কি, যে প্রাপ্তি বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয় এবং যার ফলাফল দীর্ঘস্থায়ী, টাকার অঙ্কে বড়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। সেম, তাহলে আয়ের জায়গায় আয় লিখবো। ঠিক আছে, তাহলে ব্যয়ের জায়গায় ব্যয়টা লিখবো কিভাবে? মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয়, যার ফলাফল দীর্ঘস্থায়ী, তাকে মূলধন জাতীয় ব্যয় বলা। তবে এগুলো চিনার সংক্ষিপ্ত কিছু তথ্য বা উপায় রয়েছে। আমি তোমাদেরকে এই তথ্যগুলো চিনার জন্য আরেকবার একটু কষ্ট করে তথ্যগুলো সম্পর্কে বলছি। সাউন্ড ক্লিয়ার হচ্ছে? যদি ক্লিয়ার শোনা যায় তাহলে আমাকে একটু আরেকবার একটু নক করো। আমি তোমাদের ফার্স্ট অফ অল মূলধন জাতীয় প্রাপ্তি সম্পর্কে কিছু আইডিয়া দেব। মূলধন জাতীয় প্রাপ্তি একদম সহজ ভাষায় বলি, মূলধন জাতীয় প্রাপ্তি বারবার সংগঠিত হবে না, একবার সংগঠিত হবে, যার ফলাফল দীর্ঘস্থায়ী, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। এবার আমার দ্বিতীয় কথাটা শুনে নাও। মূলধন জাতীয় প্রাপ্তির কিছু এক্সাম্পল গুলো খুব সহজ। আমাদের হাতে কয়টা আঙ্গুল রয়েছে? 5টা আঙ্গুল রয়েছে। তাহলে এই 5টা আঙ্গুলের মধ্যে খেয়াল করে দেখি, আমরা যদি তথ্যগুলো মনে রাখতে চাই কয়টা কয়টা প্রাপ্তি রয়েছে, সেটা প্রাপ্তিগুলো 5টা। তাহলে এই 5টা প্রাপ্তি কি কি আমি এক্সাম্পল
দিচ্ছি, একটু দেখো কষ্ট করে। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে, প্রথম হচ্ছে মূলধন, নাম্বার 2 অতিরিক্ত মূলধন, নাম্বার 3 ব্যাংক ঋণ, নাম্বার 4 সাধারণ সঞ্চিতি, নাম্বার 5 স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ। তাহলে এই 5টা তথ্য হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমি আবার বলছি, মূলধন জাতীয় লেনদেন হচ্ছে বারবার সৃষ্টি হবে না, একবার সৃষ্টি হবে, যার ফলাফল দীর্ঘস্থায়ী, তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। ওকে, মূলধন জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়। ওকে, মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে কোনগুলো? প্রাপ্তি হচ্ছে যে প্রাপ্তি বারবার সংগঠিত হবে না, একবার সংগঠিত, যার ফলাফল দীর্ঘস্থায়ী। যেমন মালিক প্রতিষ্ঠানে মূলধন কি বছরে বারবার দেয় না একবার দেয়? প্রয়োজন হলে দেয়, কিন্তু আলটিমেটলি একবার দেয়। তাহলে বছরের শুরুতে মালিক যে অর্থটা বিনিয়োগ করলো সেটাকে বলা হয় কি? মূলধন। ওকে, অতিরিক্ত মূলধন, যদি বছরে আরো টাকা প্রয়োজন হয় তখন মালিক কি করে? তার ব্যক্তিগত অর্থ দিয়ে প্রতিষ্ঠানে আবার টাকা প্রদান করে। তাহলে একটু কষ্ট করে দেখো তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। ওকে, তাহলে তৃতীয়টা হচ্ছে যে ব্যাংক ঋণ। প্রতিষ্ঠানের যদি টাকার ইমার্জেন্সি প্রয়োজন হয়, মালিকের কাছে যদি অর্থ না থাকে, তখন আমরা কি করব? ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে টাকাগুলো কি করব? ঋণ নিব। তাহলে এটাকে বলা হয় ব্যাংক ঋণ বা গৃহীত ঋণ। কি ঠিক আছে? ওকে, চতুর্থটা হচ্ছে সাধারণ সঞ্চিতি। একটা প্রতিষ্ঠানের মালিক প্রত্যেক বছর যে মুনাফা অর্জন করে, মুনাফা থেকে কিছু টাকা কি করে? একটা জায়গায় কি করে? সঞ্চয় করে বা সরিয়ে রাখে। কি কারণে? কারণ প্রতিষ্ঠানের পরবর্তীতে যদি কোনো অর্থের প্রয়োজন হয়, তখন প্রতিষ্ঠান মালিক কি করে? ওখান থেকে টাকা সংগ্রহ করে নেয়। তাহলে এটাকে বলা সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল। পঞ্চমটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ। সে তোমার প্রতিষ্ঠানে যে সকল সম্পদ রয়েছে যেগুলো তুমি ব্যবহার করো, সেই সম্পদগুলো যদি পুরাতন হয়ে যায়, সেগুলো যদি তোমার ব্যবহার অনুপযোগী হয়ে যায়, তাহলে তুমি সেগুলো কি করবা? বিক্রয় করে দিবা। তাহলে সেটাকে বলা হয় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ। তাহলে পুরো অর্থটাকে আমরা বলবো হচ্ছে কি? মূলধন জাতীয় প্রাপ্তি। এগুলো একটা প্রতিষ্ঠানে বারবার কিন্তু ঘটবে না, একবার ঘটবে। তাহলে এই 5টা তথ্য হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পড়বে। কি ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হচ্ছে যে আয় বারবার সৃষ্টি হবে না, একবার সৃষ্টি হয়, যার ফলাফল দীর্ঘস্থায়ী, তাকে মূলধন জাতীয় আয় বলা হয়। ওকে, এক্সাম্পল রয়েছে, আমি একটা এক্সাম্পল দিয়ে পরে এটা সম্পর্কে ডিটেলস বলে দেব। মূলধন জাতীয় ব্যয়, খুব সংক্ষিপ্ত কথা। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে সকল স্থায়ী সম্পদকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। সকল স্থায়ী সম্পদকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয় বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয়, যার ফলাফল দীর্ঘস্থায়ী, তাহলে তাকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। যা প্রতিষ্ঠান কি করে? ব্যবহার করে। যেমন সকল স্থায়ী সম্পদ প্রতিষ্ঠানের জন্য কি? মূলধন জাতীয় ব্যয়। একটু খেয়াল করে দেখো, প্রতিষ্ঠান যা ক্রয় করে, যে সকল সম্পদগুলো ক্রয় করে, কি জন্য ক্রয় করে? ব্যবহারের উদ্দেশ্যে। তাহলে সেই ব্যবহারের উদ্দেশ্যে সকল প্রকার সম্পত্তিকে কি বলবো আমরা? মূলধন জাতীয় ব্যয় বলবো। যেমন হতে পারে আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, সুনাম, বিনিয়োগ, ল্যাপটপ, কম্পিউটার, এই সকল জিনিস, এসি, ফ্রিজ, যেগুলো বলবো, এগুলো সবগুলো হচ্ছে কি? মূলধন জাতীয় ব্যয়। তাহলে একটু খেয়াল করে রাখি, আমরা মূলধন জাতীয় ব্যয় সম্পর্কে জানলাম, প্রাপ্তি সম্পর্কে জানলাম এবং আয় সম্পর্কে জানলাম। কি ঠিক আছে? তাহলে আজকের টপিকসটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে। আমরা আগামী টপিকসে মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে কথা বলবো। ওকে, মূলধন জাতীয় লেনদেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো।
আমি উদ্দীপকটা লিখলাম, উদ্দীপকটা কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। আসবাবপত্র ক্রয় 2 লাখ টাকা। একটু খেয়াল করে দেখো, প্রতিষ্ঠান একটা সম্পত্তি ক্রয় করলো 2 লাখ টাকা দিয়ে, প্রত্যেক বছরে অবচয় রয়েছে 20,000 টাকা। মানে সম্পত্তি যখন আমরা ব্যবহার করব, ব্যবহার করলে এটার এক ধরনের ক্ষয় হয় বা ব্যবহারজনিত ক্ষতি যেটাকে বলে, সেটাকে বলা হচ্ছে কি অবচয়। তাহলে সেই অবচয় হচ্ছে কত? প্রত্যেক বছরে 20,000 টাকা। বলা হচ্ছে 2 বছর পর সম্পত্তিটি 1,70,000 টাকা বিক্রয় করা হয়। একটু খেয়াল করে দেখো, এই তথ্যের মধ্যে আমরা দেখব একটু মূলধন জাতীয় সকল লেনদেনগুলো পাবো। মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করে? 2 ভাগে। এই 2 ভাগের তথ্যগুলো পাবো কি কি? একটা হচ্ছে প্রাপ্তি, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়। এই 3টা জিনিস আমরা এর মধ্যে পাবো। একটু খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কোনগুলো? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে প্রতিষ্ঠানের সকল স্থায়ী সম্পত্তিকে বলে মূলধন জাতীয় ব্যয়। তাহলে দেখো, আসবাবপত্র ক্রয় 2 লাখ টাকা, তাহলে আসবাবপত্র ক্রয় 2 লাখ, এটা হচ্ছে মূলধন জাতীয় কি ব্যয়। তাহলে একটু খেয়াল করে দেখো, সকল স্থায়ী সম্পদ মূলধন জাতীয় ব্যয় যদি হয়, তাহলে আসবাবপত্র ক্রয় করলে এটাও মূলধন জাতীয় ব্যয়। এবার দেখো মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি হচ্ছে কি? আমরা বলেছিলাম স্থায়ী সম্পদ বিক্রয় করলে যে অর্থটা পাওয়া যায় সেটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। মানে প্রতিষ্ঠান থেকে যে সকল সম্পত্তিগুলো আমরা বিক্রয় করে দিই, সেই সম্পত্তি কিন্তু আর প্রতিষ্ঠানে থাকে না, কিন্তু তার বিনিময়ে আমরা কি পাই? বিক্রয় করলাম, তার বিনিময়ে আমরা অর্থ পাবো। যে অর্থটা পাবো সেটাও কিন্তু একবারই ঘটবে, বারবার ঘটবে না। আর যেহেতু এটা পাচ্ছিস, তাহলে এটাকে বলা হয় প্রাপ্তি। তাহলে সম্পত্তি বিক্রয় করলে কত পেলাম? 1,70,000। তাহলে আমরা এখানে লিখতে পারি আসবাবপত্র বিক্রয় 1,70,000। ওকে, তাহলে এটা হবে কি বলতো? মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় আয় কোনটা? তাহলে প্রাপ্তি এবং ব্যয় যদি চিনতে পারি, তাহলে আমরা মূলধন জাতীয় আয় বলতে পারবো। একটু খেয়াল করে দেখো, সম্পত্তি ক্রয় করলাম কত টাকা? 2 লক্ষ টাকা দিয়ে। প্রত্যেক বছর অবচয়, অবচয় হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি। খেয়াল রাখতে হবে, সম্পত্তি ক্রয়ের পর সম্পত্তি যখন আমরা ব্যবহার করব, তখন সম্পত্তি একটা ক্ষয় হতে থাকবে। ক্ষয় হলে প্রয়োজনীয় কি হবে? ক্ষয় যদি হয়, সম্পত্তির মূল্যটা কমে যাবে। এক্সাম্পল হিসেবে বলি, ধরো আমি মোবাইল ফোনটা কিনলাম 20,000 টাকা দিয়ে, আমি এটা 2 বছর ব্যবহার করলাম বা 1 বছরই ব্যবহার করলাম, কিনলাম 20,000 টাকা, আমি এখন বিক্রয় করতে যাচ্ছি 1 বছর পর, আমি কিন্তু এটা 20,000 বিক্রয় করতে পারবো না। সে এক্সাম্পল ধরে নেই 10,000 বিক্রয় করলাম, বাকি 10,000 আমি 1 বছর যে ব্যবহার করলাম, ওটা হচ্ছে কি? ব্যবহারজনিত ক্ষতি। ঠিক এই ব্যবহারজনিত ক্ষতিকে আমরা কি বলবো? অবচয় বলবো। তাহলে এখানে অবচয় কত? 20,000 টাকা। বলছে 2 বছর পর সম্পত্তিটা বিক্রয় করা। এখন বলা হচ্ছে প্রত্যেক বছরের অবচয় 20,000। প্রত্যেক বছরের অবচয় কত? 20,000। তাহলে 2 বছরের অবচয় কত হবে? 40,000। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে লিখবো বা অবচয় 20,000 ইন্টু 2 সমান সমান 40,000। 2 কেন দিয়েছি বুঝতে পারছো? 2 হচ্ছে যে প্রত্যেক বছর অবচয় যদি 20,000 হয়, তাহলে আমরা ব্যবহার করেছি 2 বছর, এর জন্য 40,000। তাহলে বাদ দিলে আসবে কত? 1,60,000। বাদ দিলে হচ্ছে 1,60,000 টাকা আমাদের বর্তমান সম্পত্তির মূল্য। এটাকে বলা হয় বই মূল্য। আচ্ছা, এখন এটা বর্তমান মূল্য রইল 1,60,000 টাকা, কিন্তু আমি সম্পত্তিটা বিক্রয় করেছি কত? 1,70,000। তাহলে আমরা এখানে আবার লিখবো বাদ বিক্রয় মূল্য 1,70,000। তাহলে আমরা পাচ্ছি কত? 10,000। তাহলে দেখো তো, বই মূল্য হচ্ছে কত? 1,60,000, বিক্রয় মূল্য হচ্ছে 1,70,000। যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে এটাকে বলা হবে লাভ। আর যদি বিক্রয় মূল্য বই মূল্য থেকে কম হয়, তাহলে সেটাকে বলা হবে ক্ষতি। তাহলে আমাদের এখন লাভ হচ্ছে, তাহলে আমরা এটা বরাবরই লিখবো বিক্রয় জনিত লাভ। ওকে, এই হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, আমরা সংক্ষিপ্ত একটা এক্সাম্পল। মুনাফা জাতীয় লেনদেন সৃজনশীল, সৃজনশীল 1। খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেনে আমাদের ছিল
মুনাফা জাতীয় আয় ব্যয়, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং কি প্রদান। তাহলে আমরা আজকে পরের অংশটুকু বের করব, মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান। আমরা গত ক্লাসে বলেছিলাম মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো, আমি আবার বলছি, মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেন বারবার সংগঠিত হয়, যে লেনদেন বারবার সংগঠিত হয়, যার ফলাফল ক্ষণস্থায়ী, টাকার অঙ্কে ছোট, তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। মুনাফা জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। আমরা এও বলেছিলাম প্রাপ্তি প্রদান দুইটা একরকম, আয় ব্যয় দুইটা একরকম। প্রাপ্তি প্রদান মানে হচ্ছে যে একাধিক বছরের তথ্য একত্রে যদি সংগঠিত হয় তাহলে সেটাকে প্রাপ্তি বা প্রদান বলা হয়। আর যদি শুধুমাত্র চলতি বছরের তথ্য একত্রে শুধুমাত্র চলতি বছরের তথ্য থাকবে তাহলে সেক্ষেত্রে সেটাকে কি বলবো, ব্যয় বা আয় বলবো। আমরা গত ক্লাসে খ নাম্বার কোশ্চেনের আয় এবং ব্যয় প্রস্তুত করেছি, প্রাপ্তি প্রদান প্রস্তুত করি নাই। তাহলে আমরা আজকে বাকি অংশটুকু শেষ করব। তাহলে আমরা ফার্স্টে লিখে নেব মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে কি, আমি তোমাদেরকে, তোমরা কারা কারা লাইভে আছো, যারা যারা লাইভে আছো আমাকে বলো আমার কথা শোনা যাচ্ছে কিনা, প্লাস তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্ট করো। তোমরা কেউ এখনো কোনো কমেন্ট করো নাই, আমি শুধুমাত্র কে আর কমেন্টটা পেয়েছি, আর বাকি কারো কমেন্ট পেলাম না। কে কোন জায়গাটু কোথায় আছো আমাকে একটু জানাও। আমি তোমাদের 1 নাম্বার ম্যাথের ক নাম্বার কোশ্চেনটা আরেকবার বলছি, প্রাপ্তি প্রদান আয় ব্যয় এগুলো প্রস্তুত করতে বলেছে। আয় ব্যয় করে ফেলেছি, আমরা প্রাপ্তি প্রদান করব। প্রথমে আমরা এখানে বসাবো প্রাপ্তি পাশে, প্রথমে লিখব পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় আছে 20 লাখ, এটাকে প্রাপ্তিও বলা হয় আয়ও বলা হয়, প্রাপ্তিও বলা হয় আয়ও বলা হয়। তাহলে দেখো এরপরে দেখো লেখা আছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি লেখা আছে হচ্ছে 50,000, কমিশন প্রাপ্তি 50,000। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000। এই টোটালটা যোগ করলে আমরা যেটা পাবো সেটাকে বলবো মুনাফা জাতীয় কি, সেটাকে বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি আবার বলছি, মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে যে একাধিক বছরের তথ্য একত্রে থাকলে মুনাফা জাতীয় প্রাপ্তি বলা হয়। তাহলে দেখো কমিশন প্রাপ্তির কথাটা দেখো একটু কষ্ট করে, লেখা আছে কমিশন, কমিশন লেখা আছে আমাদের 50,000, যার মধ্যে 4,000 টাকা 2016 সালের বিগত বছরের তথ্য এখানে অন্তর্ভুক্ত। তাহলে এটাকে কি বলবো, আমরা প্রাপ্তি বলবো। আমরা বলেছিলাম চলতি বছর, বিগত বছর, আগামী বছর একত্রে যখন একাধিক বছরের তথ্য থাকবে তখন তাকে প্রাপ্তি বা প্রদান বলবো। যেহেতু এটা আয়, তাহলে আয় অলওয়েজ কি প্রাপ্তিকে ইন্ডিকেট করে, ব্যয় অলওয়েজ প্রদানকে ইন্ডিকেট করে। তাহলে আমরা টোটাল যোগ করলে পাচ্ছি 20,64,000। এটা ক্লোজ হয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা লিখব হচ্ছে মুনাফা জাতীয়
ফ্রেমে আমি আসি কিনা দেখো। মুনাফা জাতীয় প্রদান, তাহলে আমরা এরপর লিখবো মুনাফা জাতীয় প্রদান। তাহলে মুনাফা জাতীয় প্রদানের মধ্যে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে লিখবো হচ্ছে যে ফার্স্টে দেখো তোমরা লেখা আছে পণ্য ক্রয়। পণ্য ক্রয়, পণ্য ক্রয় হচ্ছে আমাদের কত, 10 লাখ। পণ্য ক্রয় 10 লাখ। তারপর আছে কর্মচারী বেতন, বেতন হচ্ছে তোমার 3,80,000। তারপরে আমাদের দেওয়া আছে বিদ্যুৎ ও টেলিফোন বিল, বিদ্যুৎ ও টেলিফোন বিল, বিদ্যুৎ ও টেলিফোন বিল দেওয়া আছে আমাদের 12,000। তারপর লেখা আছে যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয় হচ্ছে 15,000। তারপরে আমাদের লেখা আছে তোমার ভাড়া প্রদান, ভাড়া প্রদান, ভাড়া প্রদান আমাদের লেখা আছে 40,000। ওকে, এই টোটালটা যোগ করলে আমরা যেটা পাবো সেটাকে বলবো মুনাফা জাতীয় প্রদান। টোটাল যোগ করলে কত আসে দেখো, কেউ একজন যোগফল বলো দেখি, কে বলতে পারো দ্রুত, যোগফল কে বলতে পারো আমাকে জানাও। কে যোগফল করতে পারো আমাকে জানাও। 13,14,47,000। 14,47,000। তাহলে আমরা পেলাম মূলধন জাতীয় প্রাপ্তি পেলাম, সরি মুনাফা জাতীয় প্রাপ্তি পেলাম, মুনাফা জাতীয় প্রদান পেলাম। মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদান কি আমরা পেয়ে গেলাম। আমরা যদি একটু মনোযোগ দেই তাহলে আমরা এই চ্যাপ্টারের যে তথ্যটা নিয়ে আমরা কথা বলেছিলাম সেই তথ্যগুলো আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনো। মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয়, যার ফলাফল কি দীর্ঘস্থায়ী। আর মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে কি, যে লেনদেন বারবার সৃষ্টি হয়, যার ফলাফল ক্ষণস্থায়ী, টাকার অঙ্কে ছোট, তাই হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আর এই মুনাফা জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাপ্তি আর হচ্ছে আয়, প্রদান আর হচ্ছে ব্যয়। ঠিক আছে, তাহলে আমরা প্রাপ্তি প্রদান আয় ব্যয় সম্পর্কে জানলাম। আমাদের গ নাম্বার কোশ্চেন লেখা আছে যে মালিকানা সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে বলেছে। বলেছে কি মালিকানা সত্ত্বাধিকারের পরিমাণ, মালিকানা সত্ত্বাধিকার আমরা বের করব। তাহলে গ নাম্বার কোশ্চেন আমি মুছে ফেললাম। গ নাম্বার কোশ্চেন যদি আমরা করতে যাই, মালিকানা সত্ত্বের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে যাই, আমাদের কাজ ওই একই রকম, বিবরণ টাকা টাকা। আচ্ছা, প্রথমে আমরা বসাবো হচ্ছে যে মূলধন, কারণ মালিকানা সত্ত্ব মানে হচ্ছে কি ই ইকুয়াল কি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তোমাদের মনে আছে এই সূত্রটা? এই সূত্রটা যদি তোমাদের মনে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে কি ই হচ্ছে কি ইকুইটি, ইকুইটি হচ্ছে সত্ত্বাধিকার বা মালিকানা সত্ত্ব বলা হয়। মূলধনের সাথে আয় যোগ হবে, ব্যয় বাদ হবে, উত্তোলন বাদ হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা মূলধন বসাবো। আমাদের উদ্দীপকে দেখো মূলধন আছে হচ্ছে 5 লাখ। আমাদের উদ্দীপকে মূলধন আছে কত? 5 লাখ। তারপর আমরা লিখবো যোগ মুনাফা জাতীয় আয়। দেখো গত ক্লাসে আমরা মুনাফা জাতীয় আয় বের করেছিলাম, কেউ একজন বলো মুনাফা জাতীয় আয়ের ব্যালেন্স কত বের করেছিলাম? কেউ একজন মেসেঞ্জারে আমাকে জানাও, কমেন্টের মাধ্যমে জানাও। দেখো গত ক্লাসে আমরা মুনাফা জাতীয় কত বের করেছিলাম বলো দেখি? 20 লাখ কত? $20,60,000। 20,60,000 যোগ করলে আমরা পাচ্ছি 25,60,000। এরপর আমরা বাদ মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তোমাদের কথা হতে পারে, কোশ্চেন হতে পারে যে স্যার এখানে আয় আনলেন ব্যয় আনলেন, প্রাপ্তি প্রদান কেন আনলেন না?
খেয়াল করে দেখো, তোমাদের এখানে কোশ্চেন হতে পারে, স্যার আয় ব্যয় আনা হলো, প্রাপ্তি প্রদান কেন আনা হলো না? আমরা বলেছিলাম আয় ব্যয় মানে হচ্ছে চলতি বছরে যা অর্জিত হবে এবং প্রদান করা হবে সেগুলোকে আয় এবং ব্যয় বলা হয়। প্রাপ্তি প্রদান হচ্ছে বিগত বছর, চলতি বছর, আগামী বছর, এই তিনটা বছরের একত্রে বা একাধিক বছরের একত্রে কি বলা হয়? প্রাপ্তি প্রদান বলা হয়। আমরা সবসময় খেয়াল করব সত্ত্বাধিকার বা মালিকানা সত্ত্ব মানে হচ্ছে চলতি বছরকে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? মালিকানা সত্ত্ব মানে হচ্ছে চলতি বছরকে কি করা হয়? ইন্ডিকেট করা হয়, যার কারণে আমরা শুধুমাত্র চলতি বছরের তথ্যগুলো এখানে উপস্থাপন করব। আর চলতি বছরের তথ্য মানে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, এর জন্য প্রাপ্তি প্রদান কি আসবে না। কি মনে থাকবে? ওকে, আমরা এটা বের করেছিলাম 14,44,000। বাদ দেব, বাদ দিলে আমরা কত পাচ্ছি দেখো, আচ্ছা আচ্ছা 11,44,000, 11,16,000। তার থেকে আমরা লিখবো বাদ মালিক কর্তৃক উত্তোলন। মালিক কর্তৃক উত্তোলন দেখো একদম সবার শেষের অঙ্কিতাতে দেখো লেখা আছে মালিক প্রতিষ্ঠানের জন্য, সরি, মালিক প্রতিষ্ঠান হতে বা ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা কি করেন? উত্তোলন করেন। তাহলে 5,000 টাকা তিনি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেন। কত টাকা? 5,000। তাহলে বাদ দিলে আসছে 11,11,000। এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল, ঠিক আছে? এবার দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনের আনসার শেষ। তাহলে আমরা দেখলাম একটা ম্যাথ, যেই ম্যাথটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই চ্যাপ্টারে আসলে কি কি তথ্য নিয়ে আলোচনা করা হয়। এই চ্যাপ্টারে আসলে আলোচ্য বিষয় হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করা হয়। আমি গত লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে সকল ঘটনাগুলো সংঘটিত হয় তাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, ঠিক আছে? ওকে, আমরা তাহলে চলে যাই পরবর্তী টপিকসে। পরবর্তী সৃজনশীল 4, তোমাদের বইয়ের সৃজনশীল 4। আমি আরেকবার একটু বই দেখে নিই, যদিও আমার কাছে বই নেই, আমার কাছে অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আমি তোমাদের বোর্ড বইটা দেখতে পাই। আমি বোর্ড বইয়ের যে তথ্যগুলো আছে সেগুলো একটু দেখে নিচ্ছি। তোমাদের বইয়ে সৃজনশীল 4, আমরা এরপরে ম্যাথ করব সৃজনশীল 4। তোমরা যারা যারা লাইভে আছো আমাকে একটু কমেন্ট করো, আমাকে কমেন্ট করো, আমি যেন বুঝতে পারি যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, প্লাস আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছে ঠিক মতো, কি ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেন নিয়ে কথা বলবো, 4 নাম্বার সৃজনশীল 4। সৃজনশীল 4 নিয়ে কথা বলবো। 4-এর ক নাম্বার কোশ্চেন, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধন জাতীয় ব্যয় ক নাম্বার কোশ্চেন করছি আমরা। মূলধন জাতীয় ব্যয় আমরা বলেছিলাম সকল স্থায়ী সম্পদ মূলধন জাতীয় ব্যয়, মনে আছে তোমাদের? একটা সংক্ষিপ্ত কথা মনে রাখলেই মূলধন জাতীয় ব্যয় কোনগুলো সেগুলো আমরা বের করতে পারি। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয় বারবার সৃষ্টি হয় না, একবার সৃষ্টি হয়, যার ফলাফল দীর্ঘস্থায়ী, তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। মূলধন জাতীয় ব্যয় তাহলে কি বলেছিলাম এক কথায়? সকল স্থায়ী সম্পদ মূলধন জাতীয় ব্যয়। তাহলে উদ্দীপকে দেখো কোনটা কোনটা স্থায়ী সম্পদ রয়েছে, দেখো একটু কষ্ট করে কোন কোন তথ্যগুলো স্থায়ী সম্পদ রয়েছে। যেমন একটু খেয়াল করে দেখো লেখা আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, তারপরে আছে হচ্ছে যে তোমাদের ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় মূলধন জাতীয় ব্যয়, তারপরে আছে তোমার পুরাতন কম্পিউটার না, এই দুইটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা আবার লিখবো বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে আমাদের দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়।
দেখো তোমাদের উদ্দীপকে যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর দিকে তাকাও, আমি বারবার বলছি উদ্দীপকের দিকে তাকাও। সৃজনশীল 4, সৃজনশীল 4 দেখো লেখা আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, আবারও বলছি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় আমাদের দেওয়া আছে 4 লাখ। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় দেওয়া আছে 4 লাখ। তারপরে দেখো লেখা আছে যে ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় 75,000। টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 4,75,000। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেনের আনসার। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা লিখবো মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কত টাকা? 4,75,000। কি ঠিক আছে? ওকে, ক নাম্বার কোশ্চেন। এরপর আমরা যাব খ নাম্বার কোশ্চেন। তোমরা কারা কারা কি কমেন্ট করেছো? কিছু কমেন্ট যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাকে বলো, আমি কিন্তু কমেন্ট দেখে তোমাদের কাজ করে দিচ্ছি। কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, তাবাসসুম বলো তোমার প্রবলেম কি, কোন জায়গাটা প্রবলেম বলো। তাবাসসুম কোন জায়গাটা প্রবলেম বলো আমাকে। আচ্ছা আমরা চলে যাই তাহলে। ওকে, যেই জায়গাটা প্রবলেম আমাকে বলে দি, আমাকে কমেন্ট করো, আমি বলে দিচ্ছি। আমরা চলে যাই এবার খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেনে চলে যাও সবাই। খ নাম্বার কোশ্চেনে দেখো আমাদের খ নাম্বার কোশ্চেনে লেখা আছে যে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। সেম কোশ্চেন গত ক্লাসে আমরা 1 নাম্বার যে ম্যাথটা করেছিলাম সেটা খ নাম্বার কোশ্চেনে ছিল মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। এখানেও সেম খ নাম্বার কোশ্চেনে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয় তাহলে আমরা কি বের করব? দেখো লেখা আছে মূলধন, পণ্য ক্রয়, বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় আয়। বাট্টা প্রাপ্তি মুনাফা জাতীয় আয় আছে 5,700। তারপরে আছে তোমাদের বিনিয়োগ হতে বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000। বিনিয়োগের সুদ 40,000। আমরা বলেছিলাম যখন দেখো লেখা আছে যে ব্র্যাকেটে 16 সালের 50%, 16 সালের 50%, বিগত বছরের 50%, সেটা আমরা এখানে বাদ দেব। লিখবো হচ্ছে যে বাদ বিগত বছর। বিগত বছর 50%, এর 50% কত? 20,000। 20,000 বাদ দিলে অ্যাকচুয়ালি কত? 40,000। ঠিক আছে, তারপরে যাও দেখো লেখা আছে যে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। দেখো আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ আছে 4,500। তারপরে দেখো আমাদের কি আছে, তারপরে আছে হচ্ছে যে পণ্য বিক্রয় 7,30,000। পণ্য বিক্রয় 7,30,000। তারপর আছে শিক্ষানবিশ সালামি। তারপর আছে শিক্ষানবিশ সালামি। তাহলে আমরা এরপর লিখবো শিক্ষানবিশ সালামি।
শিক্ষানবী সালামি আমাদের উদ্দীপকে দেওয়া আছে 40,000। এর সাথে আবার লেখা আছে, দেখো লেখা আছে যে 75% গত বছরের, তাহলে বিগত বছরের কি 75%, তাহলে আবার নেব বাদ গত বছর 75%। 75% করলে আসবে 30,000, বাদ দিলে 10,000। ওকে, টোটালটা যোগ করলে যেটা পাবো এটা হচ্ছে মুনাফা জাতীয় কি আয়। খেয়াল করো, টোটালটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের আনসার করে দিচ্ছি। আই হোপ তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা এখানে প্রায় শেষ বলা যায়। আমি আবার বলছি, মুনাফা জাতীয় আয় মানে চলতি বছরে যা অর্জিত হবে সেগুলোকে মুনাফা জাতীয় আয় বলবো। শুধুমাত্র বিগত বছর এবং আগামী বছরের কোনো তথ্য থাকলে সেগুলো বাদ দিয়ে দিব। এই জন্য দেখো, বিনিয়োগের সুদ আর হচ্ছে শিক্ষানবী সালামি এগুলোর মধ্যে গত বছরের তথ্য ছিল, যার করে আমরা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। এরপর আমরা লিখবো মুনাফা জাতীয় টোটাল যোগ করে যোগফল বসাও, কত টাকা আসে বলো। এরপর আমরা বের করব মুনাফা জাতীয় ব্যয়। প্রথমে পণ্য ক্রয়, পণ্য ক্রয় আমাদের আছে হচ্ছে যে তোমার 7 লাখ। পণ্য ক্রয় আছে 7 লাখ। তারপরে রয়েছে আমাদের আমদানি শুল্ক, আমদানি শুল্ক 5,000। তারপরে আছে বিমা সেলামি, বিমা সেলামি রয়েছে আমাদের 7,500। তারপরে আমাদের আছে ঋণের সুদ, ঋণের সুদ আছে 5,000। ওকে, টোটাল যোগ করো, যোগ করলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা এটার নাম পেলাম হচ্ছে কি বলতো, এটার নাম পেলাম মুনাফা জাতীয় কি, মুনাফা জাতীয় আয়। এটা পেলাম মুনাফা জাতীয় ব্যয়। টোটাল যোগফল করো, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ আমরা বের করতে পারলাম। এরপরে আমাদের আবার বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে আজকে লাস্ট কোশ্চেন আমরা আজকে করব গ নাম্বার কোশ্চেন সলভ করব। কারো কোনো প্রবলেম যদি থাকে খ নাম্বার কোশ্চেনে তোমরা আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের আনসারটা করে দেব। $7,65,700, 7,17,500। থ্যাংক ইউ কেয়া, তোমাকে ধন্যবাদ। আমরা প্রথমটা পেলাম হচ্ছে যে 7,65,700, তারপরেটা পেলাম 7,17,500। কেয়াকে ধন্যবাদ। কেয়া তুমি অ্যাক্টিভ আছো, তোমাকে ধন্যবাদ। বাকি যারা অ্যাক্টিভ নয় তারা অবশ্যই অ্যাক্টিভ হওয়ার চিন্তা করো। ধন্যবাদ নাজমুল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই নিবেন, কেন নয়। জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা যে যেখান থেকে পারে সে সেখান থেকে লুফে নেওয়া দরকার। কিন্তু আমরা যারা আছি আমরাও চেষ্টা করব যে আমরা যে কোনো জ্ঞান আমরা লুফে নিতে চাইবো, তবে আবার সৎ অসৎ কোনো জ্ঞান নয়, একটু খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, আমরা চলে যাই গ নাম্বার কোশ্চেনে। নাজমুল স্যারকে ধন্যবাদ ইন্সপিরেশন করার জন্য। আমরা চলে যাই লাস্ট কোশ্চেন গ নাম্বার, গরুর গ।
তবে হ্যাঁ, এই কোশ্চেন আনসার করলে কিন্তু 4 পাবা। গরুর গ দেখে কি হয়েছে, বলা হচ্ছে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তি দুইটার পরিমাণই নির্ণয় করতে বলেছে। বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা প্রথমে লিখে নেব মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কি কি রয়েছে আমরা আমাদের উদ্দীপকটা দেখে তারপরে বলছি। উদ্দীপকের দিকে তাকাও তোমরা সবাই। মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে কি, প্রথমেই দেখো মূলধন লেখা আছে। মূলধন মালিক ব্যবসায় যে মূলধন প্রদান করে সেটা 2,50,000। আচ্ছা, এরপর আমরা খুঁজবো, দেখো লেখা আছে ব্যাংক হতে ঋণ গ্রহণ বা ব্যাংক ঋণ। ব্যাংক হতে ঋণ গ্রহণ অথবা ব্যাংক ঋণ 50,000। তারপরে দেখো লেখা আছে পুরাতন কম্পিউটার বিক্রয়। পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000। ওকে, টোটাল যোগ করলে আসে 3,10,000। আচ্ছা, খেয়াল করো আমরা বলেছিলাম মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে 5টা জিনিস। একটা হচ্ছে কি মূলধন, অতিরিক্ত মূলধন, স্থায়ী সম্পদ বিক্রয় জনিত অর্থ, গৃহীত ঋণ, সাধারণ সঞ্চিতি। মূলধন আছে, গৃহীত ঋণ আছে, পুরাতন সম্পদ বিক্রয় আছে। তাহলে এই তিনটে হচ্ছে মূলধন জাতীয় কি প্রাপ্তি। তাহলে এই যে মূলধন জাতীয় প্রাপ্তি পেলাম। আচ্ছা, এরপরে যাও আমরা মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। এরপরে লিখব, এটা কিন্তু ক্লোজ করব না একটা কারণে, এটা ক্লোজ করব না, আমরা পরে টোটালটা যোগ করে দেখো আমাদের কোশ্চেনে লেখা আছে মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। দুটার একসাথে যোগ করে দিব, ঠিক আছে। তারপর আমরা লিখব মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো দেখো, বোর্ডের দিকে তাকাও, একটু মনোযোগ দাও, কারণ এইখানে যে তথ্যগুলো এগুলো বুঝতে পারলে অঙ্ক কিন্তু তোমরা পারবা। মুনাফা জাতীয় প্রাপ্তি, প্রথমে বাট্টা প্রাপ্তি। প্রথমে বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি আমাদের রয়েছে 5,700। তারপরে রয়েছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 40,000। এটা হচ্ছে মুনাফা জাতীয় কি প্রাপ্তি। প্রাপ্তি মানে একাধিক বছরের তথ্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাব আসবাবপত্র, আসবাবপত্র বিক্রয় জনিত অর্থ, আসবাবপত্র বিক্রয় জনিত লাভ 4,500। তারপরে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 7 লাখ। তারপরে কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি আমাদের রয়েছে হচ্ছে 40,000। এবার টোটাল যোগ করা কত হয় দেখো, 7,80,90, 7,90,200, 7,90,200, ঠিক আছে। দেখো যোগফল ঠিক আছে, যদি যোগফল ঠিক থাকে তাহলে আমরা মোট পরিমাণ নির্ণয় করতে পারলাম, ঠিক আছে। এটা হচ্ছে মোট, লিখবা মোট। মোট পরিমাণ এটা আর এটা দুইটা যোগ করে বসাবা, কিন্তু এটা আর এটা দুইটা যোগ করে একসাথে বসাবা, তাহলে এটাকে বলা হচ্ছে মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারের মোটামুটি অনেকগুলো তথ্য নিয়ে আলোচনা করা হলো। আর আমাদের কিছু তথ্য, কিছু কোশ্চেন বাকি আছে এই চ্যাপ্টারে, সেই কোশ্চেনগুলো আমি বলছি তোমরা কোনটা কোনটা করবা। কিন্তু তার আগে আমি তোমাদের বলছি আবারও,
তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, তোমরা আমাকে জিজ্ঞেস করছো অনেকে যে স্যার কোন চার্টটা করব। আমি তোমাদের বইয়ের পেজ নাম্বার বলছি, তোমরা একটু কষ্ট করে দেখো। তোমাদের বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি। তোমাদের বইয়ের পেজ হচ্ছে 41 নাম্বার পেজ এবং 42 নাম্বার পেজ। 41 নাম্বার পেজ 42 নাম্বার পেজের একটা চার্ট দেওয়া আছে, তালিকা, মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনের তালিকা দেওয়া আছে 41 নাম্বার 42 নাম্বার পেজে। এই তালিকাটা একবার খাতায় লিখে ছবি তুলে আমাকে গ্রুপে দিয়ে